সবাইকে স্বাগতম দ্য সিনেমা সামারিতে। আজকের গল্পের নাম আমেরিকান স্নাইপার। এটি একজন বিপজ্জনক স্নাইপারের গল্প যিনি যুদ্ধের সময় 200 জনেরও বেশি সন্ত্রাসীকে মাথায় গুলি করে হত্যা করেছিলেন। এই স্নাইপারকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে মারাত্মক স্নাইপার হিসেবে বিবেচনা করা হয় এবং আজও তিনি দ্য লেজেন্ড নামে পরিচিত। গল্পটি শুরু হয় এবং আমাদের ইরাকের দৃশ্য দেখানো হয়। বর্তমানে ইরাকের পরিস্থিতি খুবই খারাপ, কারণ আল কায়েদার সন্ত্রাসীরা পুরো ইরাককে তাদের আবাসস্থল করে নিয়েছে। গত কয়েক মাসে আল কায়েদার সন্ত্রাসীরা আমেরিকায় অনেক হামলা চালিয়েছে এবং এই হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ইতিমধ্যে আমেরিকা তার অনেক সেনা ইউনিট ইরাকে পাঠিয়েছে, কারণ তারা খবর পেয়েছে যে এই সমস্ত হামলার মূল পরিকল্পনাকারী ইরাকে লুকিয়ে আছে। শহরে প্রতিদিন অনেক অভিযান চালানো হয় যেখানে সন্ত্রাসীদের তল্লাশি করে হত্যা করা হয়। এরকম একটি অভিযানের সময় আমরা ক্রিস গাইল নামে একজন স্নাইপারকে দেখতে পাই। এখানে ক্রিস তার দলকে কাভার দিচ্ছেন যারা টহল দিতে বেরিয়েছে। পরিকল্পনা অনুযায়ী সৈন্যদের একটি দল তারা ঘরে ঘরে ঘুরে সন্ত্রাসীদের খুঁজে বের করবে এবং উপর থেকে একটি স্নাইপার দল তাদের ঢেকে দেবে। ক্রিস তার অবস্থানে বসে আছে, ঠিক তখনই তার চোখ তার সন্তানের সাথে থাকা এক মহিলার ওপর পড়ে। এখানে ক্রিস লক্ষ্য করে যে মহিলাটি তার বাহু নাড়াচ্ছে না, যেন সে তার বাহুতে কিছু লুকিয়ে রেখেছে। তারপর মহিলাটি একটি গ্রেনেড বের করে তার সন্তানের হাতে দেয় এবং তার শিশুটিও সেই গ্রেনেড নিয়ে সেনাবাহিনীর দিকে এগিয়ে যেতে শুরু করে। এখানে ক্রিসও সেই শিশুটির দিকে তাকিয়ে আছে, কিন্তু তার হৃদয়ে তাকে সেই শিশুটিকে গুলি করতে দিচ্ছে না। কিন্তু যদি সে সেই শিশুটিকে না মেরে ফেলে তাহলে তার অনেক সঙ্গী মারা যাবে। আর এখন ক্রিসকে এই শর্টকাট নিতে হচ্ছে, যদিও সে চায় না। আর এখন গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই সেই সময় যখন ক্রিস ছোট বাচ্চা ছিল এবং তার বাবার সাথে শিকার করতে এসেছিল। তারপর সে একটি হরিণকে গুলি করে শিকার করেছিল। এখন উত্তেজনায় সে সেখানে তার রাইফেল ছুঁড়ে ফেলে শিকার দেখতে যায়। এখন এটা দেখে ক্রিসের বাবা একটু রেগে যান এবং তার ছেলেকে বোঝান যে তার অস্ত্রের প্রতি সবসময় সতর্ক থাকা উচিত। এভাবে দিন কেটে যায় এবং এখন বছরের পর বছর ধরে ক্রিস একজন কাউবয় হয়ে উঠেছে। একদিন যখন সে কাজ থেকে বাড়ি ফিরে আসে, সে দেখে যে তার বান্ধবী অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হচ্ছে এবং এটি দেখে ক্রিস সম্পূর্ণ ভেঙে পড়ে। সে তার বান্ধবীকে ঘর থেকে বের করে দেয় এবং তার দুঃখ ডুবানোর জন্য মদের বোতলের সাহায্য নেয়। তারপর টিভিতে একটি খবর আসে যেখানে বলা হয় যে আল কায়েদা সন্ত্রাসীরা মার্কিন দূতাবাসে আক্রমণ করেছে এবং এই আক্রমণে অনেক লোক প্রাণ হারিয়েছে। এখন এই সব দেখে ক্রিস খুব দুঃখিত হয় এবং কোথা থেকে তার মনের সৈনিক হওয়ার চিন্তা আসে। সে সিদ্ধান্ত নেয় যে সে একজন ভালো মার্কিন সৈনিক হবে এবং তার দেশের সেবা করবে। কয়েকদিন পর ক্রিস সেনাবাহিনীর সাক্ষাৎকার দিতে পৌঁছায় এবং ভাগ্যক্রমে তাকেও নির্বাচিত করা হয় এবং পরের দিন থেকে তার প্রশিক্ষণও শুরু হয়। এই প্রশিক্ষণের সময় তাকে বিভিন্ন কাজ করতে হয় যা একজন সৈনিককে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ করে তোলে। তবে এই প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য বিভিন্ন কাজ করা প্রয়োজন। এটি করা সবার জন্য সহজ ছিল না এবং অনেকেই মাঝপথে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ক্রিস শেষ পর্যন্ত টিকেছিলেন। প্রশিক্ষণের সময় ক্রিসের স্নাইপার দক্ষতা দেখে তার সিনিয়র তার উপর খুব খুশি হয়েছিলেন এবং ক্রিসকে একজন ভালো স্নাইপার হতে সাহায্য করার জন্য তার স্নাইপার প্রশিক্ষণ বাড়িয়েছিলেন। অনেক মাস প্রশিক্ষণ এবং কঠোর পরিশ্রমের পর ক্রিস এখন যুদ্ধক্ষেত্রে প্রবেশের জন্য প্রস্তুত ছিলেন। এখানে ক্রিসের সাথে আরও অনেক লোকও এই প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে এবং এখন শীঘ্রই তাদের সকলকে যুদ্ধে পাঠানো হবে। এখন এই আনন্দ উদযাপন করার জন্য ক্রিস এবং তার অন্যান্য বন্ধুরা একটি বারে পৌঁছায়। এখানে ক্রিসের সাথে টায়া নামে একটি মেয়ের সাথে দেখা হয়। ক্রিস এবং টায়া একে অপরের সঙ্গ পছন্দ করে এবং পরের দিন থেকে তারা একসাথে অনেক সময় কাটাতে শুরু করে। তাদের বন্ধুত্ব শীঘ্রই প্রেমে পরিণত হয় এবং খুব শীঘ্রই তারা উভয় ঘনিষ্ঠ হয়। একদিন ক্রিস টিভিতে খবর দেখেন যেখানে 9/11 আক্রমণের কথা বলা হচ্ছে এবং এই আক্রমণের দায়িত্ব আল কায়েদা নামক একটি সন্ত্রাসী সংগঠন নিয়েছে। এভাবে কয়েকদিন কেটে গেল এবং এখন ক্রিস, টায়া এবং ক্রিসের বিয়ের দিন বিয়ে হয়ে গেল এবং ক্রিস খবর পেলেন যে তাকে ইরাক যুদ্ধে তার দলে যোগ দিতে হবে, কারণ গোয়েন্দা তথ্য রয়েছে যে আল কায়েদার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীরা ইরাকে লুকিয়ে আছে। ক্রিস খুব খুশি যে তাকেও যুদ্ধে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার বিয়ের পর ক্রিস ইরাকের উদ্দেশ্যে রওনা দেয় এবং এটি ছিল তার প্রথম ইরাক সফর। ক্রিস ইরাকে পৌঁছায় এবং তার স্নাইপার দক্ষতা দেখে তাকে এই যুদ্ধে একজন স্নাইপারের ভূমিকা দেওয়া হয়। ক্রিসের কাজ হলো তার সহকর্মীদের রক্ষা করা। সে তাদের ওপর নজর রাখবে এবং যদি তাদের দিকে কোনো বিপদ আসে তবে সে দূর থেকে তা নির্মূল করবে। তবে এই যুদ্ধে ক্রিসই একমাত্র স্নাইপার নয় এবং এখানে আরও একজন আছে যে মার্কিন সৈনিকদের রক্তের জন্য পিপাসু। এখানে ক্রিসের একজন কমরেড তাকে বলে যে আল কায়েদার সন্ত্রাসীদের মধ্যে একজন বিপজ্জনক স্নাইপারও আছে যে 500 গজ দূর থেকে তার লক্ষ্যবস্তুকে হত্যা করে এবং সেই স্নাইপারের নাম মুস্তফা। সে বলে যে মুস্তফার লক্ষ্য সঠিক, সে আমাদের অনেক সৈন্যকে হত্যা করেছে এবং সে তাদের সকলকে হেডশট দিয়েছে। কিন্তু এখানে ক্রিস এই বিষয়গুলিকে খুব একটা গুরুত্ব দেয় না। পরিকল্পনা অনুসারে সে তার অবস্থান নেয় এবং টহল দেওয়ার জন্য বেরিয়ে থাকা তার দলকে কাভার দেয়। ক্রিস চলে গিয়েছিল এবং এখন গল্পটা আসল সময়ে আসে। ক্রিস শিশুটিকে গুলি করে এবং সে সেখানেই পড়ে যায়, কিন্তু সে মারা যাওয়ার সাথে সাথে তার মা বোমাটি তুলে নিয়ে এগিয়ে যেতে শুরু করে এবং ক্রিসকে না চাওয়া সত্ত্বেও সেই মহিলাকে গুলি করতে হয়।
ইরাকে আসার সাথে সাথেই ক্রিস একজন মহিলা এবং একটি শিশুকে হত্যা করেছিল এবং এই কাজ করার পর সে খুব দুঃখ পেয়েছিল। কিন্তু যখন তার দল এটির প্রশংসা করে তখন তার মন একটু হালকা হয়ে যায়। পরের দিন ক্রিস আবার তার অবস্থান নেয় এবং তার দলকে কাভার দিতে শুরু করে। তারপর তার চোখ একটি গাড়ির দিকে, যা তার দলের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। এখানে ক্রিস আবার তার জাদু দেখায় এবং গাড়ির চালককে হেডশট দেয় এবং গাড়িটি সময় মতো থেমে যায়। থামার সাথে সাথে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং আবারও ক্রিস অনেক সৈন্যের জীবন বাঁচিয়ে তোলে। সেদিন সে আরও 2 সন্ত্রাসীকে হত্যা করে যারা মার্কিন সৈনিকদের উপর আক্রমণ করার চেষ্টা করছিল। এখন সেই সন্ধ্যায় আমরা মুস্তফা অর্থাৎ আল কায়দার স্নাইপারকেও দেখতে পাই এবং সেও তার অবস্থানে বসেছিল। একজন মার্কিন সৈন্য তার লক্ষ্যবস্তুর নিচে এসে পড়ে এবং সুযোগ পেলেই সে সেই সৈন্যকে হেডশট দেয়। এখানে ক্রিস ইরাকে আসার 3 দিন কেটে গেছে এবং এই 3 দিনে সে 8 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। ক্রিসের দক্ষতা দেখে তার সহকর্মীরা তার উপর খুব খুশি হয়েছিল এবং তারা সবাই তাকে কিংবদন্তি বলতে শুরু করেছিল। এভাবেই দিন কেটে যায় এবং একদিন ক্রিস টায়ার কাছ থেকে ফোন পায় এবং আমরা দেখতে পাই যে টায়া এখন গর্ভবতী। এখানে ক্রিস টায়াকে তার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তারা উভয়ই দীর্ঘক্ষণ একে অপরের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ক্রিসের সিনিয়র সমস্ত সৈনিকদের সাথে একটি বৈঠক করে এবং তাদের আবু মুসাব আল জারকাউই নামে একজন ব্যক্তির কথা বলে। ক্রিসের সিনিয়র বলে যে জারকাউই আল কায়দার নেতা এবং সে আমেরিকায় হামলা চালিয়েছিল, তাই আমাদের যে কোনো মূল্যেই এই সন্ত্রাসীকে শেষ করতে হবে এবং তাকে হত্যা করার একমাত্র উপায় হলো বাড়ি বাড়ি গিয়ে তাকে খুঁজে বের করা। অভিযান শুরু হয় এবং সৈনিকদের একটি ইউনিট বাড়ি বাড়ি যায়। ক্রিস গিয়ে জারকাউইকে খুঁজতে শুরু করে। ক্রিসও তার অবস্থানে বসে তার সহকর্মীদের কভার করে। সে গ্রাউন্ড মিশনেও যেতে চেয়েছিল, কারণ সে বিশ্বাস করে যে সে একজন গ্রাউন্ড সৈনিকের পাশাপাশি একজন স্নাইপারের ভূমিকা পালন করতে পারে। এই মিশনের সময় ক্রিসের অনেক কমরেড আহত হয়, কারণ তারা যখন ঘরের ভেতরে থাকে তখন ক্রিস তাদের দেখতে পায় না এবং তাদের কাভার করতে অক্ষম হয়। তাই এখন সেও একটি গ্রাউন্ড টিমের অংশ হয়ে যায় এবং বাড়ি বাড়ি গিয়ে জারকাভিকে খুঁজতে শুরু করে। এই সময় তারা একটি বাড়ির ভেতরে পৌঁছায়, যেখানে তারা একটি পরিবারকে খুঁজে পায়। এখানে ক্রিস এই লোকটিকে সন্দেহ করে এবং সে তাকে ধরে ফেলে এবং জারকাভি সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে এই লোকটি বলে যে আমি তোমাকে জারকাভির তথ্য দেব, কিন্তু বিনিময়ে আমি $1,00,000 চাই, যাতে আমি আমার পরিবারের সাথে এখান থেকে বেরিয়ে যেতে পারি। এরপরে ক্রিসের দল তাদের ঘাঁটিতে ফিরে আসে এবং তাদের প্রধানকে পুরো বিষয়টি জানায়। এখানে ক্রিসের প্রধান বলে যে যদি সেই লোকটির কাছে সত্যিই কোনো তথ্য থাকে তাহলে আমরা তাকে $1,00,000 দেব। এরপরে ক্রিসের দল তাদের ঘাঁটিতে ফিরে যায় এবং তাদের প্রধানকে পুরো বিষয়টি জানায়। দলটি টাকা নিয়ে লোকটির বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু তারপরে আমরা মুস্তাফাকে তার অবস্থানে বসে থাকতে দেখি এবং ক্রিসের দলকে দেখার সাথে সাথে সে তাদের উপর গুলি চালাতে শুরু করে। এখানে ক্রিস মুস্তাফার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ইতিমধ্যে জারকাভি এই লোকটির বাড়িতে আসে, কারণ সে জানতে পারে যে এই লোকটি মার্কিন সৈন্যদের সাহায্য করছে। সে তাকে এবং তার ছেলেকে হত্যা করে এবং সেখান থেকে চলে যায়। কাজ শেষ হওয়ার সাথে সাথেই মুস্তাফাও তার গুলি চালানো বন্ধ করে সেখান থেকে চলে যায়। এখন এইসব দেখে ক্রিস খুব রেগে যায় এবং সে যে কোনো মূল্যে মুস্তাফাকে হত্যা করতে চায়, কিন্তু এর জন্য তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ তার প্রথম ইরাক সফর এখানেই শেষ হয়। এরপরে সে তার বাড়িতে ফিরে আসে এবং টায়া তাকে বিমানবন্দরে নিতে আসে। এখন ক্রিস বাড়ি ফিরে এসেছিল, কিন্তু তার মন তখনও যুদ্ধক্ষেত্রেই ছিল। সে সারাদিন তার চিন্তায় ডুবে থাকত এবং টিভিতে যুদ্ধের খবর দেখতে থাকত। একদিন টায়ার পেটে হঠাৎ ব্যথা শুরু হয়, তাই সে তৎক্ষণাৎ হাসপাতালে যায় এবং এখানে টায়া একটি ছেলের জন্ম দেয়। এভাবে দিন কাটে এবং ক্রিসের দ্বিতীয় ইরাক সফর শুরু হয়। ক্রিস ইরাকে পৌঁছালে তাকে বলা হয় যে তার দক্ষতা দেখে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং এখন সে একজন সেনাপ্রধান। এখানে ক্রিসের সিনিয়র তাকে বলে যে তুমি পুরো ইরাকের প্রধান, তুমি মোস্ট ওয়ান্টেড মানুষ হয়ে গেছো এবং তোমার সবচেয়ে বড় শত্রু হলো জারকাভি এবং সে তোমার মাথার জন্য $1 মিলিয়ন পুরস্কারও রেখেছে। কিন্তু ক্রিসের ওপর এসবের কোনো প্রভাব পড়ে না। ইরাকে পৌঁছানোর সাথে সাথে সে একটি দল গঠন করে এবং জারকাউইকে খুঁজতে থাকে। এই সময় ক্রিসের দল খবর পায় যে জারকাউই এখন তাদের আশেপাশেই আছে এবং এটা জেনে তারা তাদের অভিযান দ্রুততর করে। এই সময় তারা একটি বাড়িতে প্রবেশ করে, যেখানে তারা একটি পরিবারকে খুঁজে পায়। তারা সেই পরিবারের প্রধানকে জারকাউই সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এই ব্যক্তি বলে যে সে জারকাউই সম্পর্কে কিছুই জানে না। এখানে ক্রিসের দল সিদ্ধান্ত নেয় যে তারা এই বাড়িতে লুকিয়ে থাকবে এবং আশেপাশের গতিবিধির ওপর নজর রাখবে। এখন এখানে তাদের ভাগ্য তাদের অনুকূল এবং তারা জারকাভি একটি ভবনে প্রবেশ করতে দেখে। এখন ক্রিসের দলও অতর্কিতে বসে থাকে, যাতে জারকাভি ভবন থেকে বের হবার সাথে সাথেই তারা তাকে হত্যা করে। এই আলোচনা চলাকালীন এই বাড়ির মালিক তাদের সকলের কাছে এসে তাদের খাবার দেয়। ক্রিস তাদের আমন্ত্রণ জানায় এবং বলে যে আজ আমাদের বাড়িতে একটি ভোজ আছে এবং আমরা কখনো একা খাই না। ক্রিসের দলও এতে রাজি হয় এবং তারা সবাই একসাথে বসে খেতে শুরু করে। তারপর ক্রিস এই লোকটির কোনোই লক্ষ্য করে, যা মারাত্মকভাবে থেতলে গেছে। কেউ যখন ঘন্টার পর ঘন্টা ধরে কোনোইর ওপর বসে থাকে, যেমন ছিনতাই করার সময়, ক্রিস এই লোকটিকে সন্দেহ করে। তাই সে গোপনে সেখান থেকে চলে যায় এবং পুরো বাড়ি তল্লাশি শুরু করে। এবং এই সময় সে একটি গোপন কক্ষে অস্ত্রের একটি পুরো ভাণ্ডার দেখতে পায়। সে তৎক্ষণাৎ এই লোকটির কাছে আসে এবং তাকে ধরে একটি কোণে নিয়ে যায়। অনেক হুমকির পর অবশেষে এই লোকটি তার মুখ খুলে সবাইকে বলে যে জারকাভি সামনের ভবনে লুকিয়ে আছে
এবং সে আমাকে চেনে। এখন ক্রিসের দলও তাদের অবস্থান নেয় এবং এই লোকটিকে জারকাভির কাছে পাঠায়। এই লোকটি ধীরে ধীরে সেই বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করে এবং সেখানে পৌঁছানোর পর সে দরজায় ধাক্কা দেয় এবং দরজা খোলার সাথে সাথেই খোপরটি খুলে যায় এবং ক্রিসের দল তাদের ওপর পাগলের মতো গুলি চালাতে শুরু করে। এখন গুলির শব্দ শুনে জারকাভিও সতর্ক হয়ে যান এবং একটি সুড়ঙ্গ দিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন এবং একটি গাড়িতে বসে সেখান থেকে পালাতে শুরু করেন। কিন্তু তিনি এখান থেকে পালানোর আগেই ক্রিসের দল তার গাড়িতে গুলি চালায় এবং তারপরে একটি বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণে জারকাভি নিহত হন। এদিকে মোস্তাফাও জারকাভির মৃত্যুর খবর পান এবং তিনিও ক্ষিপ্ত হতে শুরু করেন এবং এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ক্রিসের দলের প্রতিটি লোককে এক এক করে হত্যা করবেন। এখন ক্রিসের দ্বিতীয় সফরও শেষ হয়ে গেছে এবং তিনি তার বাড়িতে ফিরে আসেন, কিন্তু এই যুদ্ধ তার মনে স্থায়ী হয়ে গেছে এবং তার স্বাভাবিক জীবনযাপনে অনেক সমস্যা হচ্ছে। দিনগুলি এভাবেই কেটে যায় এবং এখন টায়া একটি কন্যা সন্তানের জন্ম দেয়। ক্রিস যখন হাসপাতালে থাকে তখন সে দেখে যে তার মেয়ে জোরে কাঁদছে এবং এটি দেখে সে হাসপাতালের নার্সকে চিৎকার করতে শুরু করে। এখন ক্রিসের এমন আচরণ দেখে টায়া রেগে যায়। সেও তার জন্য চিন্তা করতে শুরু করে এবং ক্রিসকে বলে যে তুমি সম্পূর্ণ বদলে গেছো, তুমি হয়তো আমার সাথে আছো কিন্তু তোমার মন এখনও যুদ্ধক্ষেত্রে। কিন্তু এখানে ক্রিস টায়ার কথায় খুব একটা মনোযোগ দেয় না এবং আগামী কয়েকদিনের মধ্যে তার তৃতীয় সফরও শুরু হয়। ক্রিস ইরাকে পৌঁছে তার বন্ধুদের সাথে সময় কাটিয়ে খুব ভালো অনুভব করে। এখন মনে হচ্ছে একদিন ক্রিস তার দলের সাথে টহল দিতে বের হয়েছে। সবাই নিজেদের মধ্যে হাসছে, ঠাট্টা করছে এবং একে অপরের পা টেনে ধরছে। তারপর আমরা দেখতে পাই যে তার অবস্থানে বসে থাকা মুস্তাফা রাগে লাল হয়ে গেছে এবং তাকে যে কোনো মূল্যে জারকাভের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তারপর সে ক্রিসের গাড়ি দেখে এবং সে একটি গুলি চালায় এবং গুলিটি চালকের মাথায় লাগে। যাই হোক, সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, তাই সবার জীবন রক্ষা পায়। কিন্তু এখন ক্রিস সম্পূর্ণ সতর্ক। সে গাড়ি থেকে নেমে তার এক সঙ্গীর সাথে একটি ভবনের ছাদে যায় যাতে সে মুস্তাফার অবস্থান জানতে পারে। ক্রিসের এই সঙ্গীর নাম ছিল বিগলস। এখানে ক্রিস এবং বিগলস একে অপরের সাথে কথা বলছে যখন মুস্তাফা আরেকটি গুলি চালায় এবং গুলিটি বিগলসে লাগে। এখানে ক্রিস তার অবস্থান জানার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয়নি, তাই সে তৎক্ষণাৎ বিগলসকে নিয়ে নেমে আসে এবং সবাই তাকে ঘাঁটিতে নিয়ে যায়। এখন বিগলসের এই অবস্থা দেখে ক্রিস এবং তার সমস্ত সঙ্গীরা রেগে যায় এবং তৎক্ষণাৎ মুস্তাফার সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু এটা করা তাদের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ মুস্তাফা তখনও তার অবস্থানে বসেছিল এবং এখন ক্রিসের পুরো দল তার লক্ষ্যবস্তুতে ছিল। এখানে মুস্তাফা ক্রিসের আরেক সঙ্গীকে হত্যা করেছিল যার নাম মার্ক। এখন মার্ককে মরতে দেখে ক্রিস সম্পূর্ণ ভেঙে পড়েছিল, কারণ প্রশিক্ষণ শিবির থেকেই তারা দুজনেই একে অপরের বন্ধু। এখন পরিস্থিতির অবনতি দেখে ক্রিসের তৃতীয় সফরে এখানেই শেষ হয়ে যায়। এরপরে ক্রিস বাড়িতে এসে মার্কের শেষকৃত্যে যোগ দেয়। তারপর সে বিগেলের সাথে দেখা করতে হাসপাতালে যায় এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে সে মুস্তাফাকে হত্যা করবে। এক রাতে যখন সে টায়ার সাথে ছিল তখন সে তাকে অদ্ভুত কথা বলতে শুরু করে, যেন সে বলতে চায় যে সেও তার সঙ্গীদের মতো মারা যাবে। এখন এইসব শুনে টায়া খুব ভয় পেয়ে যায় এবং জোরে কাঁদতে শুরু করে। সে ক্রিসকে এখনই সেনাবাহিনী ছেড়ে চলে যেতে বলে। এতে ক্রিস বলে যে আমি এটা করতে পারি না, কারণ আমি যখন সেখানে থাকি তখন আমার সমস্ত সঙ্গীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে এবং যদি আমি সেখানে না থাকি তাহলে সবকিছু ঠিক করা যাবে। আমি যদি এখানে থাকি তাহলে মুস্তাফা একে একে সবাইকে হত্যা করবে। এতে টায়া তাকে বলে যে যদি তুমি আবার যুদ্ধে যাও তাহলে হয়তো তুমি যখন ফিরে আসবে তখন আমাদের তোমার সাথে পাবে না। কয়েকদিন পর ক্রিসের চতুর্থ ইরাক সফরও শুরু হয়। এই সময় সে জানতে পারে যে বিগলস তার অস্ত্রোপচারের সময় নিহত হয়েছে। এখন ক্রিস এটা শুনে খুব দুঃখিত, কারণ বিগলস তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। কিছুক্ষণ পর ক্রিসের সিনিয়র সবার সাথে একটি বৈঠক করে এবং তাদের বলে যে আমাদের প্রকৌশলীরা শহরের মাঝখানে একটি দেয়াল তৈরি করছে যা যুদ্ধে আমাদের অনেক সাহায্য করবে, কিন্তু সেই অঞ্চলে একজন স্নাইপার আছে যে আমাদের সৈন্যদের হত্যা করছে এবং খবর পাওয়া গেছে যে এই স্নাইপার আর কেউ নয়, মুস্তাফা। এখন মুস্তাফার নাম শুনে ক্রিসের পুরো দল তাকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে। তারা অবস্থানে পৌঁছায় এবং ক্রিস লক্ষ্য করে বসে পড়ে। তারপর আমরা মুস্তাফাকে দেখি এবং সেও তার অবস্থানে বসে আছে। তারপর সে একটি গুলি চালায় এবং এটি একজন মার্কিন সৈন্যকে আঘাত করে। এখন ক্রিসও এই বন্দুক দিয়ে প্রথম গুলি চালায়। সে আগুনের শব্দ শুনতে পায় এবং অবশেষে মুস্তাফার অবস্থান জানতে পারে, কিন্তু সে তাদের থেকে 2000 গজ দূরে, অর্থাৎ 1.8 কিলোমিটার দূরে ছিল। সহজ কথায় ক্রিস এবং মুস্তাফার মধ্যে দুটি ফুটবল মাঠেরও দূরত্ব ছিল এবং এত দূর থেকে শট নেওয়া সম্পূর্ণ অসম্ভব ছিল। এখানে ক্রিস সবাইকে বলে যে মুস্তাফা আমার লক্ষ্য এবং সে এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এই কথা শুনে সবাই ক্রিসকে এই শট নিতে নিষেধ করে, কারণ এই শট নেওয়ার সম্ভাবনা একেবারেই শূন্য ছিল। তার উপরে এই সমস্ত লোক আল কায়েদা সন্ত্রাসীদের দ্বারা বেষ্টিত ছিল এবং ক্রিস গুলি চালালে
তারা তাদের অবস্থানও জানতে পারত। এই সব দেখে ক্রিসের সিনিয়র তাৎক্ষণিকভাবে একটি ব্যাকআপ দল পাঠায় এবং ক্রিসকে গুলি না চালানোর জন্য বলে। কিন্তু ক্রিসের উপর একটি দানব ছিল এবং তাকে যে কোনো মূল্যে মুস্তাফাকে হত্যা করতেই হয়েছিল। এখন এখানে ক্রিস এমন কিছু করে যা যে কোনো আর্মড স্নাইপারের পক্ষে অসম্ভব ছিল। সে লক্ষ্য করে গুলি চালায়, তার গুলি বাতাসে ছিঁড়ে যায়, 2000 গ্যাস উপরে উঠে সরাসরি মুস্তাফাকে আঘাত করে এবং এটি ছিল একটি নিখুঁত হেডশট। এটা দেখে সবাই হতবাক এবং কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু এখন খারাপ ব্যাপার হলো সন্ত্রাসীরাও তাদের অবস্থান সম্পর্কে জানতে পেরেছে এবং তারাও বিপুল সংখ্যক তাদের দিকে এগিয়ে আসছে। এখন পরিস্থিতির অবনতি দেখে ক্রিসের সিনিয়র বিমান হামলার নির্দেশ দেন এবং মার্কিন সেনাবাহিনী হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ শুরু হয়। যদিও ক্রিসের দল এই আক্রমণে মারা যেতে পারত, কিন্তু এর বাইরে তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এখন এসব দেখে ক্রিস খুব ভয় পেয়ে যায় এবং সে মনে করে যে এখন সে বাঁচবে না। তাই সে ক্রিসকে ফোন করে বলে যে এখন সে বাড়ি ফিরতে প্রস্তুত। এখানে ক্রিসের ভাগ্য তার সহায়তা করে এবং একই সাথে তাদের দিকে বালির ঝড় আসতে থাকে, যার কারণে কেউ কিছুই দেখতে পায় না। এবং এই সুযোগটি কাজে লাগিয়ে ক্রিসের দল সেখান থেকে চলে যায় এবং এটি ছিল ক্রিস কাইলের শেষ মিশন। এরপরে ক্রিস সেনাবাহিনী ত্যাগ করে তার বাড়িতে ফিরে আসে, কিন্তু এই যুদ্ধ তার মনে খুব খারাপ প্রভাব ফেলে। বাড়িতে আসার পরেও তার মন যুদ্ধক্ষেত্রে হারিয়ে যায়। একজন স্নাইপার হওয়ায় সে ছোটখাটো জিনিসও লক্ষ্য করতে থাকে। একদিন ক্রিস টায়ার সাথে পার্কে বসে আছে এবং ক্রিসের ছেলে একটি কুকুরের সাথে খেলছে। এখানে ক্রিস অনুভব করে যে কুকুরটি তার ছেলেকে কামড়াতে চলেছে, যেখানে সে কেবল তার সাথে খেলছে। এখানে ক্রিস সেই কুকুরটিকে ধরে ফেলে এবং মেরে ফেলতে চলেছে। ঠিক তখনই টায়া তাকে ডাকে এবং তাকে থামায়। তার অবস্থা খারাপ হতে দেখে ক্রিস একজন ডক্টরের সাথে দেখা করতে আসে। এখানে ডাক্তার ক্রিসকে বলেন যে এটা ছড়িয়ে পড়েছে যে তুমি 200 জনেরও বেশি মানুষকে হত্যা করেছো। তুমি কি তো অনুতপ্ত? ক্রিস বলে না, আমি এর জন্য অনুতপ্ত নই, কারণ আমি যদি তাদের না মারতাম তাহলে তারা আমার ভাইদের হত্যা করত। এখানে ডাক্তার তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখনো মানুষকে সাহায্য করতে চায়। ক্রিস বলে হ্যাঁ। এরপরে ডাক্তার তাকে একটি হল ঘরে নিয়ে যায় যেখানে অনেক আহত সৈন্য রয়েছে এবং তাদের সাথে কথা বলার পর ক্রিস খুব ভালো বোধ করে। এভাবেই দিন কাটতে থাকে এবং এখন ক্রিস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। সে তার পরিবারের সাথে সময় কাটাতো এবং তার ছেলের সাথে শিকারে যেত। একদিন একজন লোক ক্রিসের সাথে দেখা করতে আসে এবং সে নিজেকে একজন সৈনিক হিসেবে পরিচয় দেয় এবং ক্রিসকে বলে যে আমার তো আমার সাহায্য দরকার। এখানে ক্রিসও তার গাড়িকে বসে তার সাথে যায়। সিনেমার শেষে আমাদের বলা হয় যে এই লোকটি সেদিন ক্রিস কাইলকে হত্যা করেছিল। শেষ পর্যন্ত আমাদের কিছু বাস্তব দৃশ্য দেখানো হয় যা ক্রিসের মৃত্যুর পরে চিত্রায়িত হয়েছিল, যখন সারা আমেরিকা থেকে মানুষ তার সম্মানে রাস্তায় বেরিয়ে এসেছিল। এবং এর সাথেই দুর্দান্ত সিনেমাটি এখানেই শেষ হয়। আশা করি আপনার এই গল্পটি পছন্দ হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। পরের ভিডিওয়ে আবার দেখা হবে।